বউয়ের গ্রামে বাড়ি যাবার হিড়িক মারাত্মক বেড়ে গেল। হঠাৎ সে আবিষ্কার করলো সেখানে তার 3 জা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, মাঝে মাঝে ডানকুনি থেকে ননদ আসে। হাহা হিহির সব ডিপো এখানে, সমস্ত মজা তারাই বেআইনি লুটে নিচ্ছে। আমার একমাত্র জ্যান্ত বউ লেখার ধারণা গ্রামের সঠিক টাটকা খবরটা এখান থেকে পাওয়া যায় না। 3 জাকে ফোন করলে 4 রকম বলে, মানে হলো অর্ধেক গোপন করে যায়। বড় তেদরোরা। দেওয়ারদের কূটনীতি, শাশুড়ির টাকার তবিল, শ্বশুরের তাণ্ডব গালাগালি, জমির ভাগ নিয়ে আলোচনা, জমানো টাকার হিসেব কোনোটাই এখানে বসে পাওয়ার উপায় নেই। কখন কে সমস্ত সম্পত্তি ফুসলিয়ে নিয়ে যাবে এটাই লেখার এখন একমাত্র ভাবনা। তাই লেখার গ্রামে যাবার হিড়িক বেড়েছে, আগ্রহও বেড়েছে। অনিচ্ছা সত্ত্বেও আমাকে লেখার সঙ্গে যেতে হয়। 17 বছরের মেয়ের পড়াশোনা লাটে তুলে যেতে হয়, যাব না বলতে পারি না। সবচেয়ে বড় প্রবলেম, গ্রামে গিয়ে সে যা সত্যি মিথ্যে শোনে তার বিস্তারিত রিপোর্ট আমার কাছে দিনে অন্তত 72 বার দাখিল করে। রাত 3টের সময় বাথরুম থেকে চাঙ্গা হয়ে ফিরে ধাক্কা মেরে ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলে আরেকবার বলে, ভোর রাতে কলের গান সেই যে চালু শুরু স্টার্ট হয় সূর্য না উঠলে, তার থামে না। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গ্রামে কেন ওসব ঘটছে তার জন্য নাকি আমি দায়ী। আমি কেন ওদের কিছু বলি না, প্রতিবাদ করি না, সব নাকি আমার উদাসীনতা। এরপরেই আমি খারাপ বংশের ছেলে, আমার মা ভালো না, বাপ ভালো না, ভাই ভালো না, বোন ভালো না, বংশের কেউ ভালো না শুনতে হবে। আমি এসব কথার প্রতিবাদ করতে পারি না। জানি গৃহিণীর কথা অপচ করলে অশান্তি হবে, অকারণ ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এমনিতে লেখা আমার উপর 24 ঘন্টা খাপ্পা। কেন খাপ্পা জানি না, তবে অল্প বয়সে কেন দাড়ি পেকেছে তার কৈফিয়ত একদিন চেয়েছিল। কত বছর বয়স লুকিয়েছি তার হিসেব চাইছিল। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাড়ি থাকি না, তাও শুনতে হবে 24 ঘন্টা চেয়ারে বসে পা দোলাই, নবাব পুত্তুর। এর মধ্যেই বাবা একদিন ফোনে জানালেন গ্রামের জমি জমা টাকা পয়সা যেখানে যা আছে সব সমান ভাগ করা হবে। আমি যেন মাসের শেষে রবিবার গ্রামের বাড়ি উপস্থিত থাকি। সোর্স মারফত লেখা আগেই খবরটা পেয়েছে। সে এখন অনেক উত্তেজিত, বিষয় সম্পত্তি নিয়ে তার খুব আগ্রহ। মাঝে মাঝে আমাকে হুমকি দিচ্ছে দেবররা যেন চালাকি করে বেশি না নেয়, বাবা যেন পক্ষপাতিত্ব না করে, ব্যাংকের সমস্ত পাস বই যেন আপ টু ডেট করিয়ে রাখে, কেউ যেন বাড়িতে গালাগালি না ছোটায়, আমাদের না ঠকায়। বাবা মা ভাইদের আগেই জানিয়েছিলাম গ্রামের কোনো কিছুই আমার লাগবে না, ভালো চাকরি করি, প্রচুর মাইনে, ঘর বাড়ি করে ফেলেছি, একটি মাত্র মেয়ে, অত কে খাবে শুনি। লেখা যে আমার কথা শুনবে না তা আমি জানি, আমার প্রতিশ্রুতির কোনো মূল্য রাখবে না তাও জানি। সে এ টু জেড হিসেব বুঝে তবে গ্রাম ছাড়বে। প্রয়োজনে বাবা মাকে অপমান করতেও পিছপা হবে না, দুবার ভাববে না। বাবা সমস্ত আয়োজন করেই রেখেছিলেন, কাকে কি দেবেন থবেন তাও তার ডায়েরিতে লিখে রেখেছিলেন। তবে আশ্চর্যজনকভাবে আমাকে 1 বিঘা জমি বেশি দেওয়া হয়েছে, আর আমার মায়ের নামে অন্তত লাখখানি টাকা এক্সট্রা দেওয়া হয়েছে। আমি যখন জিজ্ঞেস করলাম কেন আমায় 1 বিঘা জমি বেশি দেওয়া হচ্ছে, উত্তরে বাবা হেসে বললেন, তুমি বংশের বড় ছেলে, পরিশ্রম করেছো বেশি, তাই তোমায় বেশি দিলাম। আর 1 লক্ষ টাকা যেটা তোমার মেয়েকে দিলাম সেটা আমার কাছে পার্সোনালি জমানো ছিল। সকলেই জানতো টাকাটা আমি রিয়াকে দেব, ও বংশের বড়, আমার খুব আদরের, ওর মুখটা না দেখলে যে আমি থাকতে পারি না বাবা। লেখার মুখের দিকে তাকিয়ে দেখলাম লেখা খুব খুশি, বিশেষ করে মেয়ের জন্য 1 লাখ টাকা নগদ, যেটা ওর কাছে আনএক্সপেক্টেড, অভাবনীয় ছিল। মেয়েদের কৌতূহল কিছুতেই মেটে না। হঠাৎ আজ সকালে লেখা আমায় ফট করে জিজ্ঞেস করে বসলো, কেন আমাদের 1 বিঘা জমি বেশি দেওয়া হলো? তুমি কিছু জানো গোপনে আরো অনেক জমি রয়ে গেছে কিনা? বুড়ো যা ধুরন্ধর সব করতে পারে। ইঙ্গিতটা খুব খারাপ। সকলের থেকে আমায় 1 বিঘা জমি বেশি দিয়েছেন বাবা। শুধু তাই নয়, মেয়েকে 1 লাখ টাকা এক্সট্রা দিয়েছে। তারপরেও এরকম কুরুচিপূর্ণ ইঙ্গিত
আমায় হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল। লেখাকে কোনোদিন কিছু বলি না, প্রতিবাদ করি না ওর কথায়, ওকে ওর মতো থাকতে দিই, যা বলে প্রায় সবকিছু করে দিই। কিন্তু আজ হঠাৎ বাবার প্রতি এরকম মনোভাব গায়ে একেবারে আগুন ঢেলে দিল। মনে হচ্ছিল এক চড়ে গায়ের সমস্ত ঝাল মিটিয়ে নি, কি করে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয় শিখিয়ে দিই। এরপরেও লেখাকে কিছুই বলতে পারলাম না, কেমন যেন রুচিতে বাঁধল। মেয়ে বড় হয়েছে, ও কি ভাববে? চোখের জল মুছতে মুছতে অফিসে এলাম। বাবা মাকে এত অপমান কোনোদিন কেউ করেনি। আমি লেখা মিত্র, রিয়ার মা, মিত্র বাড়ির বড় বউ। আজ আমার স্বামী অম্বরীশ অফিস যাওয়ার পরই হঠাৎ দেখি শ্বশুর একটা বাজারে থলে নিয়ে হাজির। গতকালই গ্রাম থেকে ফিরেছি, হঠাৎ আজই কেন শ্বশুরের আগমন বুঝতে পারলাম না। আর তিনি কেন এতটা এলোমেলো হয়ে এসেছেন তাও বোধগম্য হলো না। নিশ্চিত কিছু ঝামেলা হয়েছে, নয়তো রিয়ার 1,00,000 টাকা ফেরত চাইতে এসেছেন। এই লোকটিকে আমি দেখতে পারি না, যখন তখন যাকে তাকে মারাত্মক গালাগালি করেন। পান থেকে চুন খুসলেই সর্বনাশ, বাড়ি মাথায় করে তুলবেন। ওনার কথার অবাধ্য হয়েছ কি কেস খেয়েছ। একমাত্র আমাকে এখনো কিছু বলেননি, মা ছাড়া বৌমা ডাকেননি। যতবার গ্রামের বাড়ি থেকে শহরে ফিরেছি ততবার শাশুড়ির চোখে যেমন জল দেখেছি, শ্বশুরের চোখেও দেখেছি। শ্বশুর একেবারে রিয়া অন্তঃপ্রাণ। রিয়ার কিছু হলে উনি একেবারেই পাগল হয়ে ওঠেন। রিয়া ভালো রেজাল্ট করলে গ্রামের বাড়িতে বিরাট হইচই বাঁধিয়ে দেন। গ্রামের লোককে ডেকে খাওয়ান। শ্বশুরকে ডেকে ডাইনিং এ বসিয়ে বললাম, আপনি বসুন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। শ্বশুরমশাই অত্যন্ত ঠান্ডা মেজাজে বললেন, না রে মা, আমার বসার সময় নেই। গতকাল তোকে কিছু জিনিস দিতে ভুলে গেছি, ব্যাগে এনেছি, দেখে নে। বলেই বাজারের ব্যাগটি আমার হাতে দিলেন। ওমা, কি কাণ্ড! ব্যাগ খুলে দেখি তার মধ্যে আরেকটি পোটলায় জড়ানো অনেক সোনার গয়না। আমার যে কি আনন্দ হচ্ছে! এগুলো সব আমার? শ্বশুরকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো কি সবই আমার? শ্বশুর মশাই হেসে বললেন, হ্যাঁ মা, তোমার। এগুলো তোমার শাশুড়ির, মৃত্যুর আগে এগুলো দিয়ে গেছিলেন, তোমার হাতে তুলে দিয়ে আজ আমি মুক্ত হলাম। হাতের ব্যাগ কোনো এক অজানা আশঙ্কায় ভয়ে শক্ত করে ধরে বিস্মিত হয়ে বললাম, মৃত্যুর আগে মানে কার মৃত্যুর কথা বলছেন বাবা? শ্বশুর এবার খুব আশ্চর্য হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কেন, অম্বরীশ তোমায় কিচ্ছু বলেনি? আমি আরো আশ্চর্য হয়ে বললাম, কেন, কি বলবে? না তো, কিছুই বলেনি। শ্বশুর এবার মাথা নিচু করলেন, অনেকক্ষণ কি যেন ভাবলেন, তারপর ধীরে ধীরে বললেন, না বলারই কথা। কি বলবে বলো মা, ওর বাবা বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে আর ফেরেনি। ওর মা ওকে নিয়ে কোনো মতে এদেশে পালিয়ে এসে আমাদের বাড়ি ওঠেন। এরপর তিনি আর বেশি দিন বাঁচেননি। আমি অম্বরীশকে বুকে জড়িয়ে মানুষ করেছি। কোন দিন থেকে যেন ও আমার বড় ছেলে হয়ে গেছে, বুঝতেই পারিনি মা। আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। এ কি শুনছি আমি? এ কি সত্যি না স্বপ্ন? এতদিন হয়ে গেল সংসার করছি, কেউ একবারের জন্য আমায় বলেনি। আশ্চর্য, এত বড় একটা সত্যি কথা কেউ আমায় বলেনি। অথচ যাদের আমি দিনের পর দিন অপমান করেছি, সম্পত্তি ভাগাভাগি নিয়ে চিৎকার করেছি, তারা একদিনের জন্য আমায় চিৎকার করে বলেনি যে আমি ওই বাড়ির কেউ না, ওই বাড়িতে আমার কোনো অধিকার নেই, ওই বাড়ির আমি পালিত পুত্রের স্ত্রী। কেউ বলেনি আশ্রিত আমরা, কেউ বুঝতেও দেয়নি। অনেকক্ষণ পর আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। একা একা এত ভালো মানুষ পৃথিবীতে আছে, পৃথিবীটা এত সুন্দর, একসঙ্গে এত মানুষ ভালো হয়। মুহূর্তে যেন সব এলোমেলো হয়ে গেল। একটা সুন্দর সাজানো গোছানো সংসার, পরিবার, বন্ধন, হাসি ঠাট্টা সব ছিন্ন হয়ে গেল, পর হয়ে গেল, সব পর হয়ে যাবে। ধীরে ধীরে উঠে গিয়ে আমি বাবাকে ব্যাগ ফিরিয়ে দিয়ে জড়িয়ে ধরে বললাম, এসব আমি কিচ্ছু চাই না বাবা, জমি জায়গা টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু আপনাদের চাই, আপনাদের মতো একটা পরিবার চাই, এমন দেবর, এমন ননদ চাই।
আমার মেয়ে যেন কোনোদিন কিছু জানতে না পারে। বলুন বাবা, আমাদের পর করে দেবেন না, বলুন। বাবার চোখ জলে ভিজে গেছে। অনেকক্ষণ অপলক চোখে চেয়ে বাবা শেষে চোখের জল মুছে ধীরে ধীরে বললেন, এই অভাগা বাবাটাকে কোনোদিন ভুলিস না মা। তোদের ছাড়া যে আমি বাঁচব না রে। ওরে অম্বরীশ, ও যে আমার বড় ছেলে, আমার বড় ছেলে। শেষ হলো আজকের গল্প বড় ছেলে। কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে বাবুরামের গান গল্পের পাতা।